স্পষ্ট হচ্ছে যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্কের অভিঘাত, দাম কমানো সহ শিপমেন্ট পিছিয়ে দেওয়ার প্রস্তাবে দুশ্চিন্তা, বাণিজ্য হিস্যা নিশ্চিতে আলোচনার তাগিদ। 25% কাটিং অ্যান্ড মেকিং কস্টের যে ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে কাস্টমার যদি আপনাকে প্রেসার করে আপনি প্রাইস কমান, কতটুকু কমাবেন? তারা যে কস্ট শেয়ার করতে বলছে, এইটা আসলে ডিফিকাল্ট হবে অবজার্ভ করা, কারণ এমনি আমরা বাংলাদেশ অনেক লো মার্জিনে কাজ করি। নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, পুলিশের মনোবল ফেরাতে রাজনৈতিক দলের সহায়তা প্রয়োজন, মত সাধারণ মানুষের। পুলিশের মতো করে চলতে দিলে, স্বাধীনভাবে চলতে দিলে নির্বাচন সুন্দর হবে। পুলিশের প্রতি জনগণের বিশ্বাস না থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতি তাদের বিশ্বাস হবে না। আইনগত যে বিষয়টা, এটা যদি ভালো হতো তাহলে সেনাবাহিনী অটোমেটিকলি চলে যেত তাদের ব্যারাকে। 3 কারণে ঝুঁকিপূর্ণ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের জাঙ্গালিয়া। গতিরোধকের পাশাপাশি প্রশস্ত হচ্ছে সড়ক, সাময়িক নয় স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। গাড়ির স্পিড এখানে 100 ওভার হয়ে যায়, সেই কারণে সড়ক দুর্ঘটনার একটা বড় কারণ। এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণ হচ্ছে লবণের গাড়িগুলো। লবণের গাড়ি আমরা প্রতিরোধ করতে পারি, অ্যাক্সিডেন্ট অনেক কমে যায় মূলত। পুরাতন ব্রহ্মপুত্র এখন ধুধু বালুচর, ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব বলছেন স্থানীয়রা। শাখা নদী খনন শেষেই শুরু হবে মূল কাজ, জানালো পাউবো। অবৈধ দখলদারদের কবলে নাটোরের ঐতিহ্যবাহী রাজবাড়ি, স্থায়ী বসতি গড়েছে অনেকে, ক্ষুব্ধ দর্শনার্থী সহ এলাকাবাসী। ক্যারিবীয় দেশ ডমিনিকান রিপাবলিকের নাইট ক্লাবের ছাদ ধসে 66 জনের প্রাণহানি, আহত 1.5 শতাধিক, এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা অনেকে। শুভ সকাল, যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। শিরোনাম দেখছিলেন শুরুতেই। স্পষ্ট হচ্ছে যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্কের অভিঘাত, ক্রেতা প্রতিষ্ঠান থেকে আসতে শুরু করেছে দাম কমানোর প্রস্তাব, দেরিতে শিপমেন্ট করাও প্রস্তাব দিচ্ছে কেউ কেউ। যুক্তরাষ্ট্র কেন্দ্রিক যাদের রপ্তানি, মূলত তাদের মধ্যে শুরু হয়েছে দুশ্চিন্তা। সংকট সামাল দিতে নানামুখী উদ্যোগ নিচ্ছে সরকার, কিন্তু সহসা সমাধানের পথ খোলা নেই। বিশ্লেষকরা বলছেন দুদেশের মধ্যে বাণিজ্য হিস্যা নিশ্চিতে আলোচনার বিকল্প নেই, এক্ষেত্রে বাড়াতে হবে সক্ষমতা। রিমন রহমানের রিপোর্ট। রাজধানীর উত্তরার উইকিটেক্স বিডি, ক্রেতাদের সঙ্গে উৎপাদক প্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপনই এই প্রতিষ্ঠানের কাজ। যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্ক আরোপে ক্রমান্বয়ে তৈরি হচ্ছে চাপ, প্রতিদিনই ক্রেতা প্রতিষ্ঠান থেকে দেয়া হচ্ছে শর্ত। কেউ বলছে কমিয়ে দিতে হবে পণ্যের দাম, কারো দাবি ভাগাভাগি করতে হবে বাড়তি শুল্ক। যে গুডসগুলো শিপমেন্ট করেছে, কাস্টমার অনেক ক্ষেত্রে বলছে যে তুমি এটাতে আমরা ডিসকাউন্ট দিতে হবে। রানিং অর্ডারের ক্ষেত্রে এসে বলতেছে তোমার সাথে যে প্রাইস নেগোশিয়েট করা ছিল আমি এটা নিতে পারছি না, বিকজ এটা আমি যদি এখন আমার দেশে নিয়ে আসি আমাকে 57% ডিউটিতে ফেস করতে হবে, আমার সাথে এই সেটেলমেন্টটা নাই, আমার কাছে ফান্ড নাই, তুমি প্রাইস কমাও। আবার আপকামিং যে প্রজেকশনগুলি আছে সেগুলো সে রিলিজ করতেছে না, বলতেছে যে না তোমাকে আমরা কিছু দিচ্ছি না, বিকজ আমরা শিওর না যে এই 57% ডিউটি আমি দিয়ে বিজনেস টিকাতে পারবো কিনা। যুক্তরাষ্ট্রের একাধিক ক্রেতা প্রতিষ্ঠান এর মধ্যে চিঠি দিয়ে দামের বিষয় স্পষ্ট করতে তাগাদা দিয়েছে, বলেছে নতুন শুল্ক ব্যাপক প্রভাব ফেলবে, দাম না কমালে বাংলাদেশে উৎপাদন চালু রাখা চ্যালেঞ্জের মধ্যে পড়বে। এই ক্রেতা প্রতিষ্ঠানের মন্তব্য, মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ব্যাপক হারে বৃদ্ধিতে অনেক কোম্পানির জন্য বাংলাদেশ থেকে সরাসরি পণ্য আমদানি করা খুব একটা আকর্ষণীয় হবে না, বরং চীন থেকে আরো কমে মিলবে পণ্য। আমরা ইম্পোর্টেড ফেব্রিক এবং অ্যাক্সেসরিজ দিয়ে শুধুমাত্র সিএমটি অ্যাড করি, সিএমটি কত? 25%। তাহলে একটা 25% কাটিং অ্যান্ড মেকিং কস্টের যে ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে কাস্টমার যদি আপনাকে প্রেসার করে আপনি প্রাইস কমান, কতটুকু কমাবেন? কারণ 75% যেই জায়গাটা, এটা তো আপনার তো প্লে জোন না, এই প্লে জোনটা কার আছে? ইন্ডিয়ার আছে, চায়নার আছে, ভিয়েতনামের আছে। ডোনাল্ড ট্রাম্পের বাড়তি 37% শুল্কে সবচেয়ে বেশি সংকটে পড়েছে তৈরি পোশাক খাত।
3 মাসের সময় চেয়ে মার্কিন সরকারের কাছে গেল সোমবার চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে সিদ্ধান্তের বিষয়ে এখনো কিছু জানায়নি মার্কিন প্রশাসন। ম্যানুফ্যাকচারারদের উপরে তারা যে কস্ট শেয়ার করতে বলছে, তারা যে আপনার যেই মেসেজগুলো আমরা পাচ্ছি যেখানে তারা পার্শিয়াল বলছে বা এক্সট্রা টোটালটা বলছে, এইটা আসলে ডিফিকাল্ট হবে অবজার্ভ করা। কারণ এমনি আমরা বাংলাদেশ অনেক লো মার্জিনে কাজ করি, সেইখানে যদি এখন এই শেয়ারিং এর কথা আসে, ওপেন কস্টিং মডেলে সবাই জানে যে কি কস্ট আমাদের হচ্ছে বা কি হচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রে বছরে সব মিলিয়ে $8 বিলিয়ন বেশি পণ্য রপ্তানি করে বাংলাদেশ। তার মধ্যে 7 বিলিয়নই যায় তৈরি পোশাক। বলা হচ্ছে সরকারের সার্বক্ষণিক তদারকিতেই সংকট থেকে উত্তরণ হওয়া সম্ভব। 9 তারিখের আগে যেগুলো শিপমেন্ট হয়েছে সেগুলো আগের নিয়মে, আগের ট্যারিফে, আর 9 তারিখের থেকে যেটা হবে সেটা নতুন ট্যারিফে যে পড়বে সেটা শিপড অন বোর্ড। সো এই জিনিসটাও আসলে আমরা পুরোপুরি পেপার পাইনি। বায়াররা এটা নিয়ে কথা বলছে, উদ্বিগ্ন, কিন্তু আমরা আবার এটাও চিন্তা করি যে এটা একটা সমাধান আসবে, বিকজ আমরা আমাদের সরকার এটা নিয়ে কথা বলছে। শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে বাংলাদেশে মার্কিন পণ্যের অবাধ বাজার তৈরি করতে চায় সরকার। ধারণা এতেই কমে আসবে দুই দেশের বাণিজ্য ঘাটতি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। আজ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 9টা নাগাদ রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে হবে আনুষ্ঠানিকতা। 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু হয় 7 এপ্রিল। বাংলাদেশি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পুরানো ধারণা ভাঙতেই এই বিনিয়োগ সম্মেলন। এতে অংশ নিয়েছে 40 দেশের 6 শতাধিক বিনিয়োগকারী। সম্মেলনের প্রথম দিন অনুষ্ঠিত হয় প্ল্যানারি সেশন, যাতে দীর্ঘমেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যুর কথা তুলে ধরা হয়। তাছাড়া প্রথম দুদিন বিদেশি বিনিয়োগকারীরা ঢাকার বাইরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন। 7 এপ্রিল চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চল এবং 8 এপ্রিল নারায়ণগঞ্জের 2500-এ জাপানের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন তারা। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রতিষ্ঠান এক্সেলারেট এনার্জি স্ট্র্যাটেজিক উপদেষ্টা পিটার হাস। আর মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সাক্ষাতে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিডা এবং বেজার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোর্শেদ। নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন ধীরে ধীরে উন্নতি হচ্ছে পরিস্থিতির, কারো মত এর বিপরীত। দুর্বল মনোবল নিয়ে পুলিশ নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে পারবে না এমন শঙ্কা অনেকের। সাধারণ মানুষের দাবি, সব রাজনৈতিক দল সহায়তা করলেই পুলিশ তার হারানো মনোবল ফিরে পাবে। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অতিবাহিত হয়েছে 8 মাসেরও বেশি সময়। নানা ধরনের সংস্কারের পাশাপাশি তোড়জোড় চলছে জাতীয় নির্বাচন ঘিরে। কিন্তু এরই মাঝে উঠেছে নতুন প্রশ্ন। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আদৌ কি সম্ভব নির্বাচন আয়োজন? পুলিশের কর্মদক্ষতা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মাঝে যখন নানান মত, তখন সাধারণ মানুষ বলছে রাজনৈতিক দলগুলোরই উচিত পুলিশের মনোবল বৃদ্ধিতে সাহায্য করা। সময়ের সাথে সাথে পুলিশ অবশ্যই তার মনোবল ফিরে পাবে বলে আশা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। রাজনৈতিক দল বা বৃহত্তর সিভিল সোসাইটি বা অন্যান্য স্টেক হোল্ডাররা চায়, তাহলে আইন শৃঙ্খলা সিচুয়েশনটা মুহূর্তের মধ্যেই আমি মনে করি যে শুধরানো সম্ভব। পুলিশকে যে পরিমাণ মানুষ হেনস্থা করছে, আর পুলিশও এর আগে যে পরিমাণ আমাদের উপর করছে, স্টুডেন্ট বা জনতার উপর সরকারের ইয়াতে পড়ে আর কি। সো পুলিশের অবস্থা কিন্তু মানুষ কিন্তু তেমন একটা ইয়াতে নিতেছে না। পুলিশের প্রতি জনগণের বিশ্বাস না থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতি তাদের বিশ্বাস থাকবে না, কারণ পুলিশই তো আইন নিয়ন্ত্রণ করে। শিক্ষার্থীদের বক্তব্য কিছুটা আশার আলো দেখালেও নির্বাচনী আইন শৃঙ্খলা নিয়ে বড় ধরনের শঙ্কায় প্রান্তিকায়ের মানুষ। সেনাবাহিনী ছাড়া নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব নয় বলেও জানান তারা।
আমার মনে কথা নির্বাচন হবো কেমনে কই বলা যাচ্ছে না এখন এখন কোন দিকের পানি কোন দিকে যাবে কিছুই বোঝা যাচ্ছে না। যে যার মতো করে চালায়, কথা বলছেন, পুলিশের মতো করে চলতে দিলে, স্বাধীনভাবে চলতে দিলে নির্বাচন সুন্দর হবে। নির্বাচন জিতে গেলে বা এই দেশ প্রথম চালাতে গেলে সেনাবাহিনী ছাড়া চালান যাবে না। পুলিশের ধরতে দিলেন তার হাত নাই, তার কোনো ক্ষমতাও নাই। আইন শৃঙ্খলার দোহাই দিয়ে নির্বাচন না পেছানোর মত অনেকের। কেউ বলছে প্রাণহানি ঠেকাতে প্রয়োজনে আরো সময় নিয়ে নির্বাচন আয়োজনের। আইনগত যে বিষয়টা, এটা যদি ভালো হতো তাহলে সেনাবাহিনী অটোমেটিকলি চলে যেত তাদের ব্যারাকে। যেহেতু ওনাদেরকে এখনো ব্যারাকে ফেরত দেয়নি ডক্টর ইউনূস সাহেব, তাহলে এখানে কিছুটা একটা উইকনেস আছে। আর একটু সময় প্রয়োজন সুষ্ঠু নির্বাচন এবং আইন শৃঙ্খলার রক্ষা করার জন্য। আপাতত নির্বাচনটা না হয় কিছু সময় নিয়ে একটু সংস্কারের পর নির্বাচন হওয়াটাই ভালো হয়। নির্বাচনে এরা কতটুকু কাজ করবে বা নির্বাচনে এরা কার ভূমিকায় অবতীর্ণ হবে, এটাও একটা সন্দিহান। পরিস্থিতি যাই হোক, সাধারণ মানুষ পুলিশের পাশে দাঁড়ালে দ্রুতই উন্নতি হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির, যার মাধ্যমে জাতীয় নির্বাচনের মতো কঠিন বৈতরণী পার করা সম্ভব বলে মনে করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। রাশিয়ার সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার মস্কোর আলেকজান্ডার গার্ডেন অবস্থিত টুম্ব অব দ্য আননোন সোলজারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। ফুলেল শ্রদ্ধা জানানোর এই আনুষ্ঠানিকতা পরিচালনা করেন রুশ পদাতিক বাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল ওলেগ সালিউভ। অনুষ্ঠানে মেট্রোনোমেন শব্দে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং পরে বাংলাদেশের সামরিক প্রতিনিধি দলের পক্ষ থেকে শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শনের প্রতীক হিসেবে বাজানো হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল 154তম আলাদা প্রিওঝানজিনস্কি কমান্ডার রেজিমেন্ট কুচকাওয়াজ। এতে অংশ নেয় রাশিয়ার ফেডারেশন সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার পতাকা এবং রাষ্ট্রীয় পতাকা বাহিনী দল। 3 কারণে মৃত্যুকূপে পরিণত হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের জাঙ্গালি অংশ। একই স্থানে 48 ঘন্টায় পৃথক 3 দুর্ঘটনায় 16 জন নিহত এবং 30 জন আহত হওয়ার পর বসছে গতিরোধক। প্রশস্ত হচ্ছে সড়ক, তবে সড়কটি এখনও ঝুঁকিপূর্ণ, এমনটা বলছেন যাত্রী আর চালকরা। প্রাণহানি রোধে সাময়িক নয়, স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। কদিন আগেও এই সড়কে ছিল না গতিরোধক। গেল 31 মার্চ এবং 2 এপ্রিল ভয়াবহ দুটি দুর্ঘটনায় প্রাণহানির পর হুঁশ ফিরেছে কর্তৃপক্ষের। দুপাশে প্রশস্ত করা হচ্ছে সড়ক। রাস্তার দুপাশে বিশেষ করে বাগগুলাতে ইন্টিম সলিউশন হিসেবে আমরা এইচবিবি করতেছি। এটার মাধ্যমে সড়কটা একটু প্রশস্ত হবে। হঠাৎ গাড়িটা একটু পাজেল হইলেও যাতে এর উপর দিয়ে গাড়িটা দিতে পারে, যাতে গাড়ির নিয়ন্ত্রণটা রাখতে পারে। দুর্ঘটনা রোধে তাও পর্যাপ্ত মনে করছেন না স্থানীয়রা। একের পর এক দুর্ঘটনা আর মৃত্যুর মিছিলের কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া জাঙ্গালি অংশটি যাত্রীদের কাছে আতঙ্কের নাম। রোড হওয়ার কথা 4 লেনের বা 6 লেনের, এখানে রোডটা হচ্ছে 2 লেনের। গাড়ির স্পিড এখানে 100 ওভার হয়ে যায়, সেই কারণে সড়ক দুর্ঘটনার একটা বড় কারণ। বড় গাড়িগুলো আসলে ছোট ভেহিকলগুলো সাইড দিতে পারে না, সেজন্য এটা বাধা সৃষ্টি করে। মূলত যে জায়গাটাতে আপনার বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই জায়গাটা ওই দিক থেকে আসার সময় একটু উঁচু। নামে মহাসড়ক হলেও এটি আসলে সংকীর্ণ সড়ক। গতিরোধক না থাকায় বেপরোয়া গতিতে চলে যানবাহন। তারপর লবণবাহী গাড়ি থেকে পড়া পানিতে পিচ্ছিল সড়ক হয়ে ওঠে বিপজ্জনক। রাত্রে লবণের গাড়িটার কারণে লবণের নোনা পানিতেই গাড়ি বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। মোট কথা লবণের গাড়ি আমরা প্রতিরোধ করতে পারি, অ্যাক্সিডেন্ট অনেক কমে যায়। মূলত এখানে প্রশাসনের দৃষ্টি দেখ, এখানে যদি প্রশাসনের দৃষ্টি না দেয়, এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণ হচ্ছে লবণের গাড়িগুলো। একটা ডিভাইডার অথবা এখানে একটা শ্যাডো আইল্যান্ড যদি দেওয়া হয় তাহলে অন্ততপক্ষে এবং রাস্তার স্পেসটা যদি বাড়ানো হয়, সেক্ষেত্রে আশা করি এই বিশেষ করে এই স্পটে অ্যাক্সিডেন্টটা কমে আসবে। রাতের আধারে সড়কটি যেন আরও ঝুঁকিপূর্ণ। বিশেষ করে অন্য জেলা থেকে আসা গাড়ির নতুন চালকরা সড়কটির ধরন না বুঝে চালাতে গিয়ে ঘটায় দুর্ঘটনা। এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন নিত্য নতুন গাড়ি কক্সবাজার যাওয়া আসা করে, প্রচুর গাড়ি। অনেক ড্রাইভার আছে আপনার ঘুমন্ত জাগানো, এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়। এখানে কোনো ধরনের লাইটিং ব্যবস্থা আপনার নাই, এটা দিনের চেয়ে রাতে আরও বেশি আপনার ভয়ঙ্কর। সম্প্রতি 48 ঘন্টার ব্যবধানে লোহাগাড়ার একই স্থানে পৃথক 3টি দুর্ঘটনায় 16 জন নিহত এবং 30 জন আহত হয়। এরপর থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করার দাবিতে শুরু হয় নানা কর্মসূচি। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।
গ্রীষ্মকালীন আর ঈদ উল ফিতরের লম্বা ছুটির শেষে পরিপূর্ণভাবে খুলেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আর এই বিষয়ে আরও কিছু তথ্য আমরা জেনে নিতে চাই। ময়মনসিংহ থেকে আমাদের সহকর্মী হুসাইন শাহিদ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। শাহিদ, প্রাথমিক তো আগেই খুলেছিল, আজ মাধ্যমিকের উপস্থিতি কেমন দেখছেন? লম্বা ছুটির পর শিক্ষার্থীরা স্কুলে কেমন এসছেন জানাবেন আমাদের। সেই সাথে এসএসসি পরীক্ষার প্রস্তুতির খবর জানতে পারলেন কিনা? ময়মনসিংহে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে। কিছুক্ষণ আগেই এই মাঠটিতে অ্যাসেম্বলি হয়েছে, শিক্ষার্থীরা এখানে ছিলেন এবং সবাই এখন ক্লাসে চলে গেছেন। দীর্ঘ প্রায় 1 মাস পর এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে এবং এই আজকের প্রথম দিনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি আমি দেখেছি অনেক ভালো এবং বেশিরভাগ উপস্থিতি আমি শিক্ষকরা যেটি জানিয়েছেন বেশিরভাগ উপস্থিতি তারা দেখেছেন ইয়াতে। তবে এখানে আরেকটি বিষয় রয়েছে যে কালকে থেকে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। তো এই পরীক্ষার কারণে যেসব স্কুলগুলোতে যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো স্কুলগুলোতে আজকে যে খোলার পরপরই বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ কালকে থেকে যেসব স্কুলে পরীক্ষার কেন্দ্র রয়েছে এই 1 মাস পরে আজকে খোলা হলেও আজকেই আবার সেটি 1 মাসের জন্য বন্ধ হয়ে যাবে। তবে যেসব স্কুলে পরীক্ষার কেন্দ্র পড়েনি সেখানে স্কুলের কার্যক্রম নিয়মিতভাবে চলবে। শিক্ষকরা যেটা জানিয়েছেন, যেহেতু দীর্ঘ একটি বন্ধ গিয়েছে এবং এই বন্ধের মধ্যে তারা চেষ্টা করেছেন যে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে খোঁজ খবর নিতে এবং তাদের প্রস্তুতি যেন ভালোভাবে হয় সেদিকে তারা নজর রেখেছেন। আমি অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে লম্বা একটি ছুটি তারা পেয়েছেন এবং এই ছুটিকে তারা কাজে লাগানোর চেষ্টা করেছেন যাতে শিক্ষার্থীরা তাদের পরীক্ষাটি ভালো করে এবং ভালো ফলাফল নিয়ে আসতে পারে। আর এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ক্লাস শুরু হয়েছে আজকে থেকে, এখানে যেসব শিক্ষা প্রতিষ্ঠান আবার বন্ধ হয়ে যাবে সেই বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদেরকে এই পুরো আগামী 1 মাসের পড়াশোনার সিলেবাস এবং অন্যান্য দিক নির্দেশনা আজকেই দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে শাহিদ। সাবেক সংসদ সদস্য এবং বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার রাতে গুলশান 2 এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি জানিয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 2 আসন থেকে সদস্য নির্বাচিত হন। এরপর একাদশ এবং দ্বাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে এমপি হন। মোর্শেদ আলম বেসরকারি টেলিভিশন RTVরও চেয়ারম্যান। সিরাজগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার আব্দুল আজিজকে হত্যা মামলায় জামিনে কারামুক্তির পর আটক করে আবারও থানায় সোপর্দ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা শাখার সমন্বয়করা। মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা কারাগারের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় একটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পান ডাক্তার আব্দুল আজিজ। আর এই খবর ছড়িয়ে পড়লে কারামুক্তির পরপরই জেলা কারাগারের ফটক থেকে তাকে আটক করে বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা শাখার সমন্বয়করা। এ সময় সেখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আব্দুল আজিজকে সদর থানায় সোপর্দ করে শিক্ষার্থীরা। পুলিশ জানিয়েছে সাবেক এই এমপির বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের একজন ভাই ছিল সবুর ভাই, উনি আমাদেরকে জানায় যে আসলে এমপি আজিজ উনি বের হচ্ছে। পরবর্তীতে আমরা পিকনিক রেখে আমরা এখানে চলে যাই এবং হাজির হওয়ার পরে তো ওদেরকে আমরা নিয়ে আসি, থানায় এসে জমা দিই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। জেল সুপারকে বলি যদি আপনি 4 ঘন্টা আটকায় রাখছেন, যদি আপনি আরো কিছুক্ষণ সময় আটকায় রাখেন আমরা বিষয়টা দেখতেছি। বাংলাদেশের এক সময়ের অন্যতম বৃহত্তম নদ পুরাতন ব্রহ্মপুত্র এখন ধুধু বালিচর। স্থানীয়রা বলছে 70-এর দশকের ফারাক্কাবাদ নির্মাণের পর থেকেই দুর্দশা শুরু। তারপরেও যোগ হয়েছে খনন কাজে গাফিলতি আর তীর দখলের হিড়িক। পানি উন্নয়ন বোর্ড বলছে জেলার নদ নদীর পুনঃখননে কাজ শুরু হয়েছে। শাখা নদী খননই শেষেই শুরু হবে মূল নদীগুলো খননের কাজ। কিশোরগঞ্জের বুক চিরে বয়ে চলেছে ব্রহ্মপুত্র। বিশ্বাস করা কঠিন, এই নদেই একসময় চলত বড় বড় লঞ্চ, স্টিমার। তবে দখল দূষণে জৌলুস হারিয়েছে এই স্রোতস্বিনী, জেগে উঠেছে ধুধু বালুচর। ভালো নেই ব্রহ্মপুত্রের শাখা নদীগুলো। নাব্য সংকটের কারণে স্বরূপ হারিয়েছে সবকটি, কমেছে পানি ধারণ ক্ষমতা। অথচ এই নদকে ঘিরেই গড়ে উঠেছিল ব্যবসা প্রতিষ্ঠান, চাষাবাদেও মিলত প্রয়োজনীয় পানি। এখন প্রবাহ না থাকায় ভরা মৌসুমেও শুকনো থাকে নদীর বুক। পুরো সময় দেখছি ব্রহ্মপুত্র নদী স্টিমার যাইতো,
রাত যাইতো। ছোটকাল থেকেই দেখেছি যে এই নদী অনেক গভীরতা ছিল এবং পানি নাব্যতা অনেক ছিল। স্থানীয়রা বলছেন ৭০-এর দশকে ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকেই দুর্দশা শুরু। এর উপর যোগ হয়েছে খনন কাজে গাফিলতি আর তীর দখলের হিড়িক। ফারাক্কা বাঁধের কারণে এখন আমাদের এই নদীর মধ্যে আপনার একবারে শুকনো অবস্থা হয়ে গেছে। বড় বড় মাছ মারতে এখন নদী শুকায়া একেবারে ডুবার লাইন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে জেলার নদ নদী পুনর্খননে কাজ শুরু হয়েছে। শাখা নদী খনন শেষেই শুরু হবে মূল নদ খননের কাজ। পুরাতন ব্রহ্মপুত্র নদীতে ড্রেজিং কাজটি যখন সমাপ্ত হবে, বিএডব্লিউটিএ কর্তৃক যেটি চলমান রয়েছে, তৎপ্রেক্ষিতে কিন্তু এই প্রধান নদী থেকে যে শাখা নদীগুলো উৎপন্ন হয়েছে সেই নদীগুলোতে পানি প্রবাহ ফিরে আসবে এবং তৎপ্রেক্ষিতেই আমরা এই শাখা নদ নদীগুলোকে পুনরুদ্ধার কল্পে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারব। উপযুক্ত খনন কাজের মাধ্যমে ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফিরিয়ে নদটিকে রক্ষা করার দাবি সকলের। জারিন অর্নি, যমুনা নিউজ। ৮ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে পালিত হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। এবারের প্রতিপাদ্য জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে। আর এই বিষয়ে আরও আমরা কিছু তথ্য জেনে নেব। রাজবাড়ী থেকে সহকর্মী রুবেলুর রহমান আমাদের সঙ্গে যোগ দিচ্ছে। রুবেল, একটু জানাবেন জাটকা ধরা বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে রাজবাড়ীতে, সেই তথ্য আমাদেরকে জানাবেন। আর এই পুরো বিষয়টি নিয়ে এই উদ্যোগে জেলেরা সন্তুষ্ট কতখানি, সেই তথ্য থাকলেও জানাবেন। কলি, আপনি যেমনটি বলছিলেন, আসলে গতকালে কিন্তু রাজবাড়ীর যে গলন্দ উপজেলা রয়েছে, গলন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় কিন্তু এই জাটকা সংরক্ষণ সপ্তাহের নৌর র্যালির মাধ্যমে প্রশাসন সহ মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং জেলে ভাইদেরকেও কিন্তু আমরা সেখানে সেই আলোচনা সভায় উপস্থিত হতে দেখেছি। তবু রাজবাড়ী পদ্মা নদী বিধৃত একটি জেলা, এই জেলার ৪ উপজেলার মধ্যে কিন্তু পদ্মা নদী প্রবাহমান রয়েছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী সদর উপজেলার গুদার বাজারের পদ্মা নদী এলাকায়। আমরা কিন্তু সকাল থেকে এসে দেখেছি যে এই এলাকায় যে যাত্রা সংরক্ষণ অভিযান আমরা দেখেছি শহরের বিভিন্ন জায়গায় মৎস্য অধিদপ্তরের যে লিফলেট বিতরণ কার্যক্রম বা পোস্টারিং এর বিষয়টি সেটি আমরা দেখেছি। তবে মৎস্য অধিদপ্তর কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে যাত্রা সংরক্ষণের জন্য তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন, যেমন বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা, জেলেদের সঙ্গে উঠান বৈঠক, জেলেদের সঙ্গে ক্রীড়া প্রতিযোগিতা, পাশাপাশি জেলেদের যে সচেতনতা এবং হাট বাজার যেগুলো রয়েছে জেলা শহরের মধ্যে এবং বিভিন্ন উপজেলা প্রান্তে, সেগুলো হাট বাজারেও কিন্তু তারা তাদের অভিযান এবং প্রামাণ্য যে চিত্র রয়েছে সেটি কিন্তু তারা করবেন। এবং তারা বলছেন যে 10 ইঞ্চি এবং 25 সেন্টিমিটারের নিচে যে সকল জাটকা ইলিশ রয়েছে সেগুলো কিন্তু জাটকার মধ্যেই তারা ধরেন। এবং এই জাটকা সংরক্ষণের জন্য তারা যে পরিমাণ প্রস্তুতি নিয়েছেন তাতে আশা করছেন যে এবার যাত্রা সংরক্ষণে তারা সফল হবেন এবং আজ থেকে কিন্তু আগামী 14 তারিখ পর্যন্ত এই যাত্রা সংরক্ষণ অভিযান রাজবাড়ীতে চলমান থাকবে। তো রাজবাড়ী কিন্তু এই পদ্মা নদী বিধৃত জেলা হওয়ার কারণে এই জেলায় প্রায় 15 থেকে 20,000 নদী তীরবর্তী মানুষ কিন্তু এই মৎস্য আহরণের সঙ্গে সম্পৃক্ত। এর মধ্যে কাঠদারি জেলে রয়েছে প্রায় 14,000, তার মধ্যে কিন্তু ইলিশের সাথে সম্পৃক্ত প্রায় কিন্তু রয়েছে যে তারা যে সুযোগ সুবিধা সেটি থেকে কিন্তু তারা বঞ্চিত হন। জি, ধন্যবাদ আপনাকে রুবেল। ময়মনসিংহের চিড়িয়াখানায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে একটি ভাল্লুক। শরীরে ধরেছে পচন, গায়ে গভীর ক্ষত, অস্বাস্থ্যকর পরিবেশ আর অযত্ন অবহেলায় দীর্ঘদিন থাকার কারণে ভাল্লুকটির অবস্থা এখন গুরুতর। শুধু ভাল্লুকই নয়, চিড়িয়াখানায় 19 প্রজাতির এবং 114টি বন্যপ্রাণীর অবস্থাও শোচনীয়। যমুনার ক্যামেরায় ধরা পড়েছে প্রাণীদের দেয়া পচা বাসি খাবারের চিত্র। এদিকে ভাল্লুকের অসুস্থতার খবরে চিড়িয়াখানা পরিদর্শন করেছেন বন অধিদপ্তরের কর্মকর্তারা। ময়মনসিংহ জয়নুল আবিদিন পার্কে সিটি কর্পোরেশনের বরাদ্দের জায়গায় এই মিনি চিড়িয়াখানা। ভিতরে প্রবেশের পর সবার চোখ আটকে যায় ভাল্লুকের খাঁচায়। বেশ কিছুদিন আগে আহত হবার পর ভাল্লুকটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়। এরই মধ্যে পচে গলে অর্ধেক হয়ে গেছে একটি পা। যন্ত্রণায় কাতরাচ্ছে সারাক্ষণ। অভিযোগ আছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের উদাসীনতায় যথাযথ চিকিৎসা পায়নি অসহায় প্রাণীটি। মানুষ দেখে এগিয়ে যায় ভাল্লুকটি। বুকের গভীর ক্ষতস্থান দেখিয়ে হয়তো বলার চেষ্টা করে, রক্ষা করো আমায়। এখানে বন্য পশুদের এনে ছোট ছোট খাঁচার মধ্যে রাখা হয়েছে। তাদের পর্যাপ্ত খাবার, চিকিৎসা বা থাকার জন্য যে পরিবেশটা দরকার এটা কিছুই নাই। চিড়িয়াখানা তারা দেখছি, কিন্তু মানুষের চিড়িয়াখানার মান খুব খারাপ।
এটা পরিচর্যা নাই, ঠিক মতো খাবারের মানও ভালো না। কিন্তু যারা দেখভাল করছেন তাদের দাবি কোনো সমস্যা নেই, যত্ন হচ্ছে ঠিক মতোই। কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ছাড় আসছে, সেও এসে বলছে সে ওষুধ দিছে, তাদের ওষুধও মানে ট্রিটমেন্ট চলতেছে। আমরা সার্বিক চেষ্টা করতেছি, যতক্ষণ আছে ততটুকু আমরা চেষ্টা করি যে এটাকে ভালো রাখার জন্য। এদিকে কাঠ গণেশ পাখিটি যেন খাঁচা ভাঙার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখা গেল তাকে দেয়া হয়েছে পচা বাসি খাবার, তবে প্রাণীদের এমন খাদ্য দেওয়ার অভিযোগ মানতে নারাজ সংশ্লিষ্টরা। এইভাবে কি খাবার দেওয়া যাচ্ছে যে পচা বাসি? না না না, পচা বাসি না, এগুলো আপনার দেওয়া হয়েছে সকালবেলায়, তো এখন তো প্রায় 12টা বাজে গেছে, এখন 2টার সময় আবার এগুলো নতুন করে পরিষ্কার করে আবার নতুন করে করবে আর কি, নতুন করে খাবার দেওয়া হবে। এই কাঠ গণেশটি কোনোদিনই এই লোহার খাঁচা ভেঙে বের হতে পারবে না, যেমন আমরা পারি না ভালো মানুষ হতে। যেহেতু রাষ্ট্রের ইচ্ছায় তাদের বন্দী বানানো হয়েছে, সেহেতু এইসব পশুদের সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের, বলছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার অসুস্থ ভাল্লুকের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। টনক নড়ে বন অধিদপ্তরের। ঢাকা থেকে কর্মকর্তারা ছুটে আসেন এই চিড়িয়াখানায়, কিন্তু কিছু পশু পাখি উদ্ধার করে নিয়ে গেলেও অবহেলাকারীদের কাছেই রেখে যাওয়া হয় মৃত্যুশয্যায় থাকা ভাল্লুকটিকে। আমাদের বন বিভাগের মনিটরিং প্রত্যেক মুহূর্তেই থাকবে এবং যিনি ডাক্তার আছেন ওই ডাক্তারকেও আমরা আমাদের তত্ত্বাবধানে মানে ওনার সাথে আমাদের অল টাইম কন্টিনিউ যোগাযোগ থাকবে। অভিযানে 114টি বন্যপ্রাণীর মধ্যে 48টি জব্দের পাশাপাশি সিলগালা করা হয়েছে চিড়িয়াখানাটি। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। গাজা ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানানো হয়েছে। মঙ্গলবার রাতে সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। উপজেলার সুবর্ণ সরোবর থেকে মশাল মিছিল নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় যায় ছাত্র জনতা। সেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করা হয় এবং এভাবেই প্রতিবাদ জানায় তারা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানায় বক্তারা। চলমান নৃশংসতা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপের দাবি জানানো হয় সেখান থেকে। অবৈধ দখলদারদের কবলে পড়েছে নাটোরের ঐতিহ্যবাহী রাজবাড়ি। স্থায়ী বসতি গড়েছেন অনেকেই, রয়েছে ভূমি অফিস, দোকানপাট সহ নানা স্থাপনাও। এতে হারাচ্ছে জৌলুস আর ক্ষুব্ধ দর্শনার্থী সহ এলাকাবাসী। বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হাসান। রানী ভবানীর রাজবাড়ি নাটোর শহরের বঙ্গজল এলাকায় 120 একর জায়গায় নির্মিত, দর্শনীয়, নান্দনিক, সাক্ষী ইতিহাস ঐতিহ্যের। তবে ধীরে ধীরে জৌলুস হারাচ্ছে ঐতিহাসিক স্থাপনাটি। বড় একটা অংশ জুড়েই বাড়িঘর। দেখা মিলল নাটোর জসকোটের এক সময়ের জারিকারক ফজলুর রহমানের। নিজ বাড়ি ভাড়া দিয়ে রাজবাড়িতেই দীর্ঘদিন ধরে 10 সদস্যের পরিবার নিয়ে থাকছেন তিনি। 40-45 বছর ধরে আছি, জারিকারক পোস্টে ছিলাম না। বাড়ি তো পরে আমি কিনেছি, বাড়ি পরে কিনছি, এখানে থাকাকালীন বাড়ি কিনেছি। যুগের পর যুগ ধরে বসবাস করছেন জেলা প্রশাসক কার্যালয়ের ড্রাইভার, বিভিন্ন দপ্তরের অফিস সহায়ক, মালি ও গার্ড, নৈশ প্রহরী, ইলেকট্রিশিয়ান, চা বিক্রেতা সহ অন্তত 20টি পরিবার। টিনশেড বাড়িও করেছেন কেউ কেউ। এখানে 40 বছর হলে আছে। আমার হাজবেন্ড আছে, আমার ভাসুর আছে, আমার মেজোজা আছে। স্বামী হলো সাইফুল, গেটে থাকে, চাকরি করে, আর আমরা এখানে থাকি। আশ্রয়ের ঘর আমরা পাইনি, কখনো আবেদন করেছিলাম কিন্তু এখনো হয়নি। আমার বাড়ি সিংড়াতে, জমি আছে তো সিংড়াতে, এখানে কিছু নেই। রাজবাড়ির মূল জায়গাতেই গড়ে উঠেছে ভূমি অফিস, সরকারি কর্মকর্তাদের কোয়ার্টার, দোকানপাট, পিকনিকের রান্না করার স্থান সহ বিভিন্ন স্থাপনা। এতে ক্ষুব্ধ, হতাশ এলাকাবাসী আর দর্শনার্থীরা। কিছু মানুষ আছে স্পেসিফিক, তাদের নিজস্ব বাসা আছে এবং তারা ওই বাসাগুলোকে ভাড়া দিয়ে এখানে কিছু সুবিধা, সরকারি সুবিধা নেওয়ার জন্য এখানে বসস্থান করতেছে। অবৈধ দখলদারির কারণে এখানে অনেক পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা যারা পর্যটক, আমি নরসিংদী থেকে আসছি, আমাদের এখানে ঝুঁকির মতো মনে হয়। আমরা চাই নতুনভাবে, সুন্দরভাবে এটা সংস্কার হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদে 2020 সালের 29 নভেম্বর জেলা প্রশাসন বরাবর চিঠি দিয়েছিল প্রত্নতত্ত্ব অধিদপ্তর, তবে ব্যবস্থা নেওয়া হয়নি এখনো। আইন ও বিধি মোতাবেক যে ব্যবস্থা গ্রহণ করার বিধান রয়েছে সে অনুযায়ী আমাদের কার্যক্রম চলছে। এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার। স্থানীয়ভাবে প্রশাসনের সঙ্গে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনার মাধ্যমে আমরা
এগুলো সমস্যার সমাধান করে ফেলি, এখানকার বিষয়গুলো সমাধান হয়ে যাবে, এটা থাকবে না। রাজবাড়ীর পুরো এলাকাটি রানী ভবানীর কেন্দ্রীয় উদ্যান বা যুব পার্ক হিসাবে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে, আর ভবনগুলো তদারকি করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। সংকটে ঝালকাঠি বেসিক শিল্পনগরী। অভিযোগ, প্লট বরাদ্দের ক্ষেত্রে যোগ্যদের বঞ্চিত করায় সুফল মিলছে না। ৭৯টি প্লটের মধ্যে বরাদ্দ হয়েছে ৭৩টি, এর মধ্যে ৮ জন উদ্যোক্তা প্লট ফিরিয়ে দিয়েছেন। উৎপাদনে আছে আর মাত্র ৭টি প্রতিষ্ঠান। পদ্মা সেতু চালুর পর শিল্পনগরী জমে উঠবে, কর্মসংস্থান হবে হাজারো মানুষের, এমন প্রত্যাশা থাকলেও সবার মাঝে এখন হতাশা বিরাজ করছে। ঝালকাঠির বেসিক শিল্পনগরী উদ্বোধন করা হয় ২০১৯ সালে, কিন্তু এখনও শুরু হয়নি তেমন কার্যক্রম। মোট ৭৯টি প্লটের মধ্যে উৎপাদন শুরু করেছে মাত্র ৭টি প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে, অনিয়মের মাধ্যমে ফরচুন নামের একটি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে ২৫টি প্লট, কিন্তু তারা এখনও স্থাপনার কাজই শুরু করেনি। সুদমুক্ত ঋণ ও পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করা হলে জমে উঠবে এই শিল্পনগরী, এমন দাবি উদ্যোক্তাদের। বিসিকের যে ধরনের সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা ছিল, সম্পূর্ণ সুযোগ সুবিধা এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। সরকারিভাবে যে সাহায্যের দরকার সেটা আসলে এভাবে নাই। সরকারের কাছে দাবি হলো একটা সুদমুক্ত ব্যাংকের দাবি। কারো যদি সহযোগিতার হাত না বাড়ায়, তো আমরা প্রতিষ্ঠান টিকাই রাখা বা চালমান রাখা খুবই কষ্টসাধ্য। সুদমুক্ত ঋণ দেওয়ার সক্ষমতা নেই বিসিকের। কর্মকর্তারা বলছেন, প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। জমিতে ইনভেস্ট করছি ৮ কোটি টাকা, ২ লাখ টাকা দিতে তাও যোগ্য মনে করে নাই, এটাই আমার কষ্ট মনের মধ্যে। বিসিক কর্তৃপক্ষ বলছে, অনেক উদ্যোক্তা প্লট নিলেও স্থাপনা তৈরি ও বিনিয়োগ বিষয়ে নতুন করে ভাবছে। তবে শিগগিরই কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের কাজ শুরু হবে। এইখানে যখন শিল্প কারখানা পুরোপুরি দমে চালু হবে, তখন এই এলাকার যে জনগোষ্ঠী আছে তাদের প্রচুর পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এই এলাকা শিল্প উন্নত এলাকা হিসেবে পরিচিতি লাভ করবে। বিসিককে ব্যবসা বান্ধব নগরী হিসেবে গড়ে তোলা গেলে কমবে বেকারত্ব। সাবরিনা লিজা, যমুনা নিউজ। বৈশাখী মেলাকে সামনে রেখে ব্যস্ত গোপালগঞ্জের পাল সম্প্রদায়ের মৃৎশিল্পীরা। বাঙালির প্রাণের উৎসবকে বরণ করতে প্রস্তুত সবাই। তৈরি হচ্ছে রং বেরঙের নকশা করা সব তৈজসপত্র। তবে প্লাস্টিকের খেলনা বাজার দখল করায় চাহিদা কমেছে মাটির তৈরি জিনিসপত্রের। আর এই পেশায় জড়িতদের জীবনমান উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় বেসিক কর্তৃপক্ষ। সুনিপুণ হাতে তৈরি হচ্ছে মাটির হাড়ি, কলসি, পুতুল সহ নানা তৈজসপত্র। ওই দইহারি বানানো যায়, তারপরে আপনার ওই পূজার যে অনেক সরঞ্জাম লাগে না, ঘট, পাজাল, ধুতি, ওই সব এগুলো তৈরি করে মানে কষ্টটা একটু কম হয়। পহেলা বৈশাখ মানেই বাঙালিয়ানার রঙিন ও উৎসব মুখর সার্বজনীন একটি দিন। আসন্ন এই উৎসবকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন গোপালগঞ্জের কোটালীপাড়ার মৃৎশিল্পীরা। গ্রাম হোক কিংবা শহর, মেলাতে মাটির এসব জিনিসের জায়গা হলেও প্লাস্টিকের খেলনা বাজার দখল করায় চাহিদা কমেছে অনেক। তাই অভিযোগ নিয়েই নববর্ষের প্রস্তুতি নিচ্ছেন পালপাড়ার মৃৎশিল্পীরা। মৃৎশিল্প আমাদের আদি পেশা, এটা বাবা মা অনেকদিন ধরে করে আসছে এবং আমাদের ঠাকুর দাদারা অনেকদিন ধরে করে আসছে। প্লাস্টিকের মাল বাইরে আমাদের ওই মাটির মেলায় কোনো মূল্য নেই, আর এতে যে রঙের যে দাম আর যে কিষানের কোনো মূল্য আমরা পাই না। হাড়ি, কড়াই, আরো মেলা কিছু কাঁঠাল বানায়, নৌকা, পুতুল এইসব নিয়ে মেলা করবে। বিভিন্ন মেলায় যাইয়া বিক্রি করি, এই দিয়ে আমাকে সংসারটা কোনো রকম ঠাকুর চালায়। মৃৎশিল্পীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা বিসিক কর্মকর্তা। যে কোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস তার। তাদের প্রতিকূল পরিস্থিতি যাতে তারা এদের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে পারে, তার জন্য বিসিকের পক্ষ থেকে তাদেরকে এই সহায়তা এবং অন্যান্য প্রশিক্ষণের জন্য যাবতীয় সহায়তার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে।
আধুনিকতার ছোঁয়ায় হারাতে বসা এই মৃৎশিল্পের সংরক্ষণে সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ব্যক্তিগত উদ্যোগে বিশাল এক সংগ্রহশালা গড়ে তুলেছেন যশোরের লুৎফুর রহিম লুল্টু। শহরের বিমানবন্দর সড়কে নিজ বাড়িতে জড়ো করেছেন প্রাচীন নানা সামগ্রী। জমিদারি তলোয়ার থেকে শুরু করে বিভিন্ন সময়ের ক্যামেরা, টেলিফোন, ডাকটিকিট কি নেই সেখানে। সংগ্রহশালাটি জাদুঘরে রূপান্তরের ইচ্ছা এই সংগ্রাহকের। শত বছরের স্মৃতিচিহ্ন দিয়ে সাজানো লুল্টুর সংগ্রহশালা। আমার কাছে ক্যামেরা আছে পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় 100 খানিকের উপরে, আর টোটাল বিভিন্ন ওই একই কোম্পানি মিলে 200-র উপরে ক্যামেরা আছে। 3 দশকের বেশি সময় ধরে দুর্লভ সব সামগ্রী খুঁজে খুঁজে জড়ো করেছেন এই প্রবীণ। এটা 16 শতাব্দী, 15ম শতাব্দীর, এগুলো সব করা 2000 বছর আগের। যেরকম এগুলো থেকে ট্র্যাকাটা বলে, ট্র্যাকাটা পাশাপাশি এটা হচ্ছে লেখা আছে, আপনারা দেখেন এটা শিলালিপি অনেক সময় বলে থাকেন। মোগল সাম্রাজ্য কিংবা ইন্দো গ্রিক যুগের জিনিসপত্র খুঁজে পাওয়া যাবে যশোরের এই বাড়িটিতে। পাথরের হুকা, পিতলের হুকা, কাঠের হুকা, নারকেলের হুকা, মাটির হুকা, এটা হচ্ছে মাটির হুকা। বিভিন্ন প্রজন্মের টেলিফোন, টাইপ মেশিনও বাদ যায়নি লুল্টুর সংগ্রহ থেকে। নারীদের ব্যবহৃত ধাতব গহনা, আছে টেরাকোটার শিল্পকর্ম। টেরাকোটার জিনিসগুলো এগুলো বইতে পড়া, কিন্তু এখানে বাস্তব যে লাইভ দেখা, এই সৌভাগ্যটা আমার হয়েছে এখানে এসে। আমাদের আগামী প্রজন্মকে অতীতের সাথে যে শিক্ষাকে জুড়ে দেওয়া, এই যে কাজটা করছে, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। যেগুলো আমরা সচরাচর জাদুঘরে না গেলে দেখতে পাই না, সেগুলো আমার নিজের বাসায় আমার নিজের বাবাই এগুলো সংগ্রহ করে রেখে দিচ্ছে। এগুলো আসলে গর্বের একটা বিষয়। সংগ্রহশালাটিকে জাদুঘরে রূপান্তরের ইচ্ছা শৌখিন সংগ্রাহকের। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাওয়া ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে চান নতুন প্রজন্মের কাছে। পরবর্তী প্রজন্ম যারা আসবে, আমাদের পূর্বপুরুষরা কি ব্যবহার করত জানতে পারবে না। সেই থেকে শুরু করলাম এন্টিক্স, যা আমাদের পুরাতন যেসব জিনিসপত্র ব্যবহার হতো সেটা সংগ্রহ শুরু করলাম। সে ব্রিটিশ আমলে, তার আগে রাজা বাদশাদেরও ব্যবহার জিনিস অনেক কিছু আমার সংগ্রহে আছে। এ বিষয়ে পরিকল্পনা আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। গণপূর্ত বিভাগ থেকে এটার কি পরিমাণ খরচ লাগতে পারে, এবং যেহেতু আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় এটা দেখভাল করে, আমরা সেই মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এটা যদি সংগ্রহ করা যায়, তাহলে তাদেরকে দিয়েই আমরা এই যশোরের একটা সংগ্রহশালা আমরা তৈরি করতে পারবো। বেসরকারি একটি সংস্থায় চাকরি করতেন লুল্টু। দেশের প্রত্যন্ত এলাকায় ঘুরে সংগ্রহ করা সামগ্রী থেকে গড়ে উঠেছে বিশাল সম্ভার। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ক্যারিবিয়ান দেশ ডমিনিকান রিপাবলিকে একটি নাইট ক্লাবের ছাদ ধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 66 জনে। মঙ্গলবার দেশটির রাজধানীতে হয় ভয়াবহ এই দুর্ঘটনা, আহত হয়েছেন আরও 160 জন। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। প্রত্যক্ষদর্শীরা বলছেন ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আত্মচিৎকার, আর তাদের উদ্ধারে কাজ করছে প্রায় 400 উদ্ধারকর্মী। স্থানীয় গণমাধ্যম বলছে দুর্ঘটনার সময় নাইট ক্লাবটিতে প্রায় 1000 মানুষ ছিলেন। দেশটির প্রেসিডেন্ট জানিয়েছে নিহতদের তালিকায় দেশটির এক পৌরসভার গভর্নরও রয়েছে। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়েছে তার। দুর্ঘটনার সময় ক্লাবটিতে পারফর্ম করছিলেন রুবি পেরেজ নামের এক সঙ্গীত শিল্পী। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের 3 সপ্তাহ পার হতে চললেও থামেনি ইসরায়েলি নৃশংসতা। এখন উপত্যকা অবিষ্ট এলাকাগুলোতে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। গেল একদিনে প্রাণ গেছে আরও 26 ফিলিস্তিনি, নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্যকর্মীরা। তবুও অব্যাহত আছে নির্বিচারে বোমা বর্ষণ। মঙ্গলবার রাতভর দেইল আল বারাহ এবং আল মাওয়াসি গাজা সিটিতে দফায় দফায় বিমান হামলা চালায় আইডিএফ সেনারা। টার্গেট করা হয় শরণার্থীদের তাঁবু
বুধবারও ভোরের আলো ফোটার আগ মুহূর্তে খান ইউনিসে অভিযান চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলের এই হত্যাযজ্ঞকে ইঙ্গিত করে গাজাকে মৃত্যুপুরীতে আখ্যা দিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ১.৫ বছর ধরে চলা আগ্রাসনে প্রাণ গেছে প্রায় ৫১,০০০ ফিলিস্তিনির। চীনের সতর্কবার্তা উপেক্ষা করে দেশটির উপর নতুন আরও ৫০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে বুধবার থেকেই কার্যকর হবে বেইজিংয়ের পণ্যে ধার্য করা নতুন শুল্ক। ফলে দেশটির উপর আরোপ মার্কিন ট্যারিফ এখন ১০৪%। আর এই আগে গত ২ এপ্রিল বিভিন্ন দেশের পণ্যে বর্ধিত শুল্ক আরোপ করেন ট্রাম্প। সে সময় চীনের পণ্যে অতিরিক্ত ৩৪% শুল্ক ধার্য করেন তিনি। এর আগেই দেশটির পণ্যে ২০% শুল্ক ছিল। এদিকে চীনেও মার্কিন পণ্যে উল্টো ৩৪% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, যা বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়ার কথা। এছাড়া যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের বিরুদ্ধে শেষ হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার কথা বলছে দেশটি। মারাত্মক বিষাক্ত প্রাণী কাঁকড়া বিচ্ছে, তবে ভয়কে উপেক্ষা করে বিষ সংগ্রহে ব্যস্ত নাইজেরিয়ান এক খামারের কর্মীরা। কারণ হচ্ছে ওষুধ তৈরি সহ নানা কাজে ব্যবহার করা যায় এবং বিভিন্ন দেশে এর চাহিদাও রয়েছে। মাত্র ৩.৫ লিটার বিষের বাজার মূল্য হতে পারে কোটি ডলারেরও বেশি। ৮ পা বিশিষ্ট কালো কুচকুচে প্রাণীটি যেন সাক্ষাৎ মৃত্যুদূত। বিপদের আঁচ পেলেই চাবুকের মতো সরু লেজে থাকা বিষ ঢেলে দেয় প্রতিপক্ষের দেহে। বিশ্বে প্রতি বছর কাঁকড়া বিছের কামড়ে প্রাণ যায় কমপক্ষে ২৫০০ মানুষের। তবে মৃত্যু ঝুঁকির তোয়াক্কা না করে এর বিষ সংগ্রহে কাজ করছে নাইজেরিয়ার এক খামারের কর্মীরা। ভয়ানক প্রাণীটি পরিণত হয়েছে লাভজনক ব্যবসার উপাদানে। সারা বিশ্বে গুটি কয়েক খামার রয়েছে কাঁকড়া বিছের, যার মধ্যে নাইজেরিয়ার লাগোসে অবস্থিত খামারটি অন্যতম। ১০,০০০-এরও বেশি বিচ্ছু থেকে বিষ সংগ্রহ করা হয় এখানে, পরে তা রপ্তানি করা হয় বিভিন্ন দেশে। বিষ সংগ্রহের পর আমরা তাদের খাবার দেই, পরিচর্যা করি। সংগ্রহের পর এ বিষ ফ্রিজে সংরক্ষণ করা হয়। সবচেয়ে বেশি চাহিদা রয়েছে এম্পেরর আর ডেড স্টকার প্রজাতির কাঁকড়া বিছের। মাসে ২ বার বিছেগুলো থেকে বিষ আহরণ করেন খামারের ম্যানেজার মোহাম্মদ উসমান। বিষ সংগ্রহের এ পদ্ধতিকে বলা হয় মিল্কিং। বেশ কিছু প্রজাতির বিচ্ছু চাষ করা হয় খামারটিতে। প্রজাতি ভেদে নির্ধারিত হয় বিষের মূল্য। কিছু প্রজাতির বিষে উন্নত মানের জৈব যৌগ থাকায় তা উচ্চ মূল্যে বিক্রি হয়। তৈরি হয় কসমেটিক্স, পেইন কিলার ও বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক। প্রক্রিয়াটি মোটেই সহজ ছিল না। অনেকের কাছে প্রচুর বিছে থাকলেও বিষ সংগ্রহ করতে জানে না। আমরা গবেষণা করে এই পদ্ধতি বের করেছি। পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাপক চাহিদা রয়েছে কাঁকড়া বিছের বিষের। বড় বড় কোম্পানি ও গবেষণা প্রতিষ্ঠান উচ্চ মূল্যে কিনে নেয় এ বিষ। ১ গ্যালন অর্থাৎ ৩.৫ লিটার সমপরিমাণ বিষের বাজার মূল্য কমপক্ষে ১ কোটি মার্কিন ডলার। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।